রাত্রি হলো ভোর, আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী। প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, দ্বারে আসি দিল ডাক 25শে বৈশাখ। হে নূতন, দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ জন্মশতবর্ষ উপলক্ষে আমাদের সশ্রদ্ধ প্রণাম। কানাডায় নির্মিত বাংলা টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সৌমিতা। আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি রবীন্দ্রসঙ্গীত, কবিতা এবং রবীন্দ্র সৃষ্টি বিষয়ক নানান আলোচনা দিয়ে। আমাদের স্টুডিওতে আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট রবীন্দ্র অনুরাগী, রবীন্দ্র গবেষক শ্রী নীলাদ্রি চাকি। নীলাদ্রিদা, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। আপনি কেমন আছেন? ভালো। আমরা আপনাকে আজকে রবীন্দ্রনাথের গান, কবিতা, নাটক নিয়ে নানান প্রশ্ন করব। আমি প্রথমে গান দিয়ে শুরু করি। রবীন্দ্রনাথের গান তো আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে জড়িয়ে আছে এবং আমার মনে হয় সারা পৃথিবীতে এই যে নানান ধরনের ঘটনা ঘটে চলেছে, রাজনৈতিক, সামাজিক, তার সঙ্গেও রবীন্দ্রনাথের গান ভীষণভাবে প্রাসঙ্গিক। আপনি যদি একটু সেই সম্বন্ধে আমাদের বলেন। দেখো, রবীন্দ্রনাথের গান তো আদিগন্ত বিস্তৃত। এইখানে একটা বিষয় আমি বলতে চাই যে স্পিরিচুয়ালিজম, রবীন্দ্রনাথের গানের মধ্যে এই আধ্যাত্মিকতা আমি অনুভব করি সবসময়। যেমন ধরো সত্যজিৎ রায় তার শেষ চলচ্চিত্র আগন্তুকে এই রবীন্দ্রনাথের গান একটা অদ্ভুত সুন্দরভাবে ব্যবহার করেছেন। যে গানটা হলো অন্ধ জনে দেহ আলো, মৃত জনে দেহ পান, তুমি করুণামৃত সিন্ধু, করুণা কণা করদান। এই যে ধরো এই যে গানটার মধ্যে তারপরে অবশ্য একটা কথা দিয়েছেন উনি যে কে দেবে আলো, কে দেবে প্রাণ। এই সত্যজিৎ রায় নিজেও লিখেছেন এবং বলেওছেন দু এক জায়গায় যে ওনার মনে একটা নতুন উপলব্ধি এসেছে, নতুন বোধ এসেছে। এবং দেখো, চিন্তা করে দেখো এর মধ্যে স্পিরিচুয়ালিজমটা কোথায় আছে। রবীন্দ্রনাথের গানের মধ্যে এই ঈশ্বর পৃথিবী ভালোবাসা অথবা ভালোবাসা ঈশ্বর পৃথিবী, তুমি যেভাবেই কথাটা বলো, এটা সমস্ত জড়িয়ে রয়েছে। কোনটা যদিও আমরা ভাগ করেছি পূজার গান, প্রেমের গান এবং বিভিন্নভাবে প্রকৃতির গান, কিন্তু কোথায় যেন মনে হচ্ছে, যেমন ধরো প্রকৃতির বর্ষার গান দিয়েছিল, এসেছিল তুমি আসনায় জানায় গেলে, সম্মুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে। গানটা যদি শোনো হঠাৎ করে মনে হবে এটা প্রেমের গান। সে এইভাবেই পূজার গানকেও মনে হয় প্রেমের গান, কিংবা প্রেমের গানকেও মনে হয় পূজার গান। এই যে সমস্ত মিশে রয়েছে এই স্পিরিচুয়ালিজম। এবং আজকের দিনে ধরো সব রকম ধর্মের মানুষ রবীন্দ্রনাথের গান গাইছেন, বাঙালি মাত্রই রবীন্দ্রনাথের গান গাইছেন। আচ্ছা নীলাদ্রিদা, আবার ফিরে আসছি আলোচনায়। একটা গান শুনে নিই আমরা। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে
ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়নাপাড়ার মাঠে ও কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। দর্শক, আমরা রবীন্দ্র সৃষ্টি বিষয়ক নানা আলোচনা করছিলাম শ্রী নীলাদ্রি চাকির সাথে। শ্রী নীলাদ্রি চাকি বহুদিন ইউনিভার্সিটি অফ টরন্টোর বেঙ্গল স্টাডিজের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। নীলাদ্রিদা, আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে আলোচনা করছিলাম। আপনি যেখানে বলছিলেন যে কিভাবে পৃথিবীর সর্বত্র রবীন্দ্রনাথের গান ছড়িয়ে আছে, যদি আবার একটু বলেন। আচ্ছা শোনো, এই 150 বছরের রবীন্দ্র জন্ম শতবর্ষের 150 বছর, এটা কিন্তু একটা বিশেষ বছর। এখানে শুধু গান নিয়ে আলোচনা নয়, যারা যারা আমাদের এই গানটাকে বাঁচিয়ে রেখেছেন আমাদের জীবনে, তাদেরকেও আজকে স্মরণ করতে হবে। যেমন ধরো, আমি কতগুলো গানের কথা বলছি। 1929 সাল, যতীন দাস লাহোর জেলে, স্বাধীনতা সংগ্রামী যতীন দাস লাহোর জেলে 62 দিন অনশন করার পরে যখন মারা গেলেন, সেই রাত্রে রবীন্দ্রনাথ অসম্ভব যন্ত্রণার মধ্যে গান লেখেন। সর্বখর্ব তারে দহে তব কত দাহ, হে ভৈরব শক্তি দাও মর্তপানে চাহ। এই যে গানটা যখন শুনি, আমার কাছে যেন সম্পূর্ণ সেই বেদনা আমাদের সব কিছুর মধ্যে দিয়ে ফিরে আসে আমাদের কাছে। যেমন ধরো 71-এর মুক্তিযুদ্ধের সময় যখন দেখি যে মানুষ কত নিষ্পেষিত হয়ে মারা গেছে ও দেশে, কত অসহ্য যন্ত্রণার মধ্যে, তখন যেন মনে হয় সর্বখর্ব তারে দহে তব কত দাহ, হে ভৈরব শক্তি দাও। এই যে ধরো বলছি, আমি
আবু জাফর শামসুদ্দিন, তার লেখার মধ্যে আমি দেখেছিলাম একটা জায়গায় উনি লিখেছেন যে ৭১-এর সময় যে মুক্তিযুদ্ধের সময় যে গান ছিল আমাদের প্রেরণা, পরবর্তীকালে সেই গান আমাদের জাতীয় সঙ্গীত, সেটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেটা 1905 সালে লেখা। 7ই আগস্ট প্রথম গাওয়া হয় সেই গান 1905 সালের কলকাতা টাউন হলে। আবার ফিরে আসছি আলোচনায় রবীন্দ্রনাথ সৃষ্টি সম্পর্কে। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী কেন্দ্রিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। আমরা কথা বলছিলাম শ্রী নীলাদ্রি চাকির সঙ্গে। নীলাদ্রি চাকি বিশিষ্ট বিশ্ব লোক সংস্কৃতির সংগ্রাহক। আমরা সময় এবং সুযোগ পেলে এই সংগ্রহ আপনাদের সামনে তুলে ধরব এই আশা রাখি। নীলাদ্রিদা, আবার ফিরে আসছি আলোচনায়। এবার আমরা রবীন্দ্রনাথের কবিতা নিয়ে কিছু কথা বলবো। রবীন্দ্রনাথের কবিতা, বিশেষ কিছু কবিতা, সবটা নিয়ে আলোচনা করার সময় যদিও আমাদের নেই, আপনি যদি একটু বিশেষ বিশেষ কিছু কবিতা সম্পর্কে কিভাবে আমাদের জীবনের প্রাসঙ্গিকতা নিয়ে আসছে একটু যদি বলেন। দেখো, তুমি যে আমাদের শুরুতে যে কবিতাটা বললে যে হে নূতন দেখা দিতে পারবার, এটা কিন্তু রবীন্দ্রনাথের শেষ জীবনের 1941 সালে দুটি গান লিখেছিলেন উনি, মানে সুর দিয়েছিলেন। তার মধ্যে হে নূতন দেখা দিতে একবার, যদি ওনার কবিতাটা অনেকদিন আগে লেখা, কিন্তু সুর দিয়েছিলেন 1941 সালের শেষ গানটা, জীবনের শেষ গান, হে নূতন দেখা দিতে একবার। আর একটা গান দিয়েছিলেন, সেটা হচ্ছে ওই মহামানব আসে, যেটা হচ্ছে সৌমেন্দ্রনাথ ঠাকুর ওনাকে অনুরোধ করেছিলেন যে একটা মানবের জয় গান গিয়ে একটা কবিতা গান লেখার জন্য, তখন সেটা দিয়েছিলেন। শোনো, কবিতা বলতে আমার মনে হয় কি জানো, জীবনের শেষ তিনটে কবিতা উনি 1941 সালে জুলাই মাসে 27শে জুলাই উনি লেখেন সকালবেলা। সেটা হচ্ছে প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে কে তুমি, মেলেনি উত্তর, বৎসর বৎসর চলে গেল, দিবসে শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল, পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি, পেল না উত্তর। এই যে এটা লিখলেন 27শে জুলাই সকালবেলা। 28শে জুলাই কিছু লেখেননি। 29শে জুলাই সন্ধ্যেবেলায় লিখলেন, বিকেলবেলায় লিখলেন যে দুঃখের আধার রাত্রি বারবার এসেছে আমার দ্বারে। এবং 30শে জুলাই সকালবেলায় লিখলেন 9:30টার সময়, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, এই যে বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। এটাই শেষ কবিতা রবীন্দ্রনাথের। এবং এই শেষ কবিতাটা উনি কারেকশন করারও সুযোগ পাননি। তারপর অপারেশন যান, অপারেশন টেবিলে, সেখানে উনি কোমায় চলে যান। এই যে তিনটে কবিতা, আমাকে যদি জিজ্ঞাসা করো যে এই তিনটে কবিতা যেন তিনটে একটা মহাকাব্য, তিনটের মধ্যে থেকে যেন সমস্ত রবীন্দ্রনাথের সমস্ত সত্তা বেরিয়ে আসছে। এই তিনটে আধ্যাত্মিকতা বলো, যাই বলো না কেন, এই তিনটে কবিতার মধ্যে রয়েছে। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশীথ বেলা সঘন বরষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভব তরঙ্গে ভাসাই ফেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল, দে দোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ্য যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে গগনে মাতালে হট্টগোল, দে দোল দোল। আজ জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে,
থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিবিড় নিঠুর বন্ধন সুখে হৃদয়ে নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়াছে বুকের কাছে। হায় এতকাল আমি রেখেছিল তারে, যতন ভরে শয়ন পরে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিষেদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন কুসুম ধরে, দুয়ার রুধিয়া রেখেছিল তারে গোপন ঘরে যতন ভরে। ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি, বাসরের দীপ নিবে নিবে আসে, ব্যাকুল নয়নে হেরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে বুঝিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি। তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা, মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলন খেলা নিষিদ্ধ বেলা। দে দোল দোল দে দোল দোল এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল। উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বল, দে দোল দোল। আয়ের ঝঞ্ঝা পরাণ বধুর, আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, দে দোল দোল। প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল, দে দোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল, দে দোল দোল। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়, আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সব সময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। নীলাদিদা, এবার আমরা তো গান কবিতা নিয়ে কিছু কথা শুনলাম, একটু যদি সংক্ষেপে রবীন্দ্রনাথের নাটক এবং নাটক পরবর্তীকালে সারা বিশ্বে কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেই সম্পর্কে যদি কিছু বলেন। শোনো, নাটকের প্রশ্নটা হচ্ছে যে নাটক বলতে আমার কাছে ডাকঘর আর রক্তকরবী আমার সবচেয়ে প্রিয় নাটক। যে ডাকঘর, যেমন ধরো এই যে টরন্টোতেই ডাকঘরের অভিনয় হচ্ছে ইংরেজিতে মেইন স্টেজে, মানে মেইন স্ট্রিম স্টেজ যেটাকে বলো তোমরা, ডাকঘরের অভিনয় হচ্ছে। এবং সিবিসিতে ডাকঘরের অভিনয় হয়েছিল বছর 10 আগে আমার মনে হয়। এই যে ধরো এই যে ডাকঘর, এই একটি নাটক রবীন্দ্রনাথ যদিও লিখেছিলেন 1911 সালে, কিন্তু প্রথম অভিনয় হয় এই নাটকের আয়ারল্যান্ডে। ভারতবর্ষে অভিনয় হয় অনেক পরে, 1914 সালে আয়ারল্যান্ডে অভিনয় হয়, 1917 সালে কলকাতায় জোড়াসাঁকোতে অভিনয় হয়। তখন ঠাকুরদা সেজেছিলেন রবীন্দ্রনাথ নিজে। পরবর্তীকালে এই নাটকের যে প্রধান অভিনয় করেছিলেন বহুরূপের গ্রুপের শোভু মিত্র, সে এক অসাধারণ অভিনয় আমার মনে আছে। এবং ধরো এই নাটকের মধ্যে ডাকঘরের যে মেসেজটা হচ্ছে আজকাল দিনের যে এখানেও বলছে যে স্পিরিচুয়াল কম্পোনেন্ট ইন লাইফ, এই যে একটি ছেলে অসুস্থ হয়ে সে মৃত্যুকে কাছে আত্মসমর্পণ করছে, মৃত্যুকে গ্রহণ করছে অন দ্য আদার হ্যান্ড,
বুঝতে পেরেছ? ওই ডায়লগগুলো দেখো, অসাধারণ ডায়লগ। বলছে, অমল বলছে, সবাই বলছে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময় কোথায় যায়, সেখানে কি আছে, এই যে কথাগুলো এত মর্মস্পর্শী কথাগুলো। এরপরে দেখো তোমার আসছে, তুমি জানো এই ডাকঘরের সবচেয়ে বড় কথা, যেদিন প্যারিস নাৎসি বাহিনী প্যারিস জয় করে নেয়, তার আগের দিন রাত্রে প্যারিস রেডিও স্টেশন থেকে এই নাটকটা পড়া হয়, ডাকঘর। আর একটা নাটক যেটা বললাম সেটা হচ্ছে রক্তকরবী। রক্তকরবী হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল নাটক। আমার মনে হয় রবীন্দ্রনাথ নিজেও অনুভব করতেন এত পাওয়ারফুল। রবীন্দ্রনাথ ওরা নামও দিয়েছেন কয়েকবার। প্রথমে দিয়েছিলেন যক্ষপুরী, তারপরে আবার নাম অনেক পরে হলো নন্দিনী নাম দিলেন, তার অবশেষে রক্তকরবী নামটা দিয়েছিলেন উনি। এই যে তার মানে উনিও দোনামো না যে কি নাম দেবো, ওটার মধ্যে এত পাওয়ারফুল নাটকে। ওর মধ্যে যেটা এই বর্তমান কালের পরিস্থিতিতে লেখা, যে আমরা যে আমাদের ম্যাটেরিয়ালিজম, যে সব সময় আমরা চাই 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 করছি, সেটাই যেন প্রকাশ পেয়েছে রক্তকর্মীর মধ্যে। এবং যেখানে বলছে যে কোনো কোনো জায়গায় তারই বলছে যে মাটি থেকে তাল তাল সোনা তুলে আনতে পারি, হ্যাঁ, কিন্তু এই ভেজা মাটির উপরে একটি ঘাসের তো জন্ম দিতে পারি না আমরা। এইটাই হচ্ছে রক্তকর্মীর মূল সূত্র, এই যে ম্যাটেরিয়ালিজমের এগেনস্টে। এইভাবেই নাটকটা আমাদের জীবনে গেঁথে বসেছে, রক্তকর্মী বলো, ডাকঘরই বলো। লীলাদিদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার ব্যস্ত সময় থেকে সময় দেওয়ার জন্য অনেক শুভেচ্ছা রইল। দর্শক, আমরা আরও একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে শেষ করব আজকের অনুষ্ঠান। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময় একই চ্যানেলে দেখবার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। চাঁদের হাসি